আজকের আলোচনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলবো যা আমাদের পুরো অর্থব্যবস্থাকেই হয়তো বদলে দিতে পারে। মাস্টারিং বিটকয়েন বইটার উপর ভিত্তি করে চলুন এর রহস্যগুলো এক এক করে উন্মোচন করা যাক। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে, মানে কোনো ব্যাংক বা সরকার এদের কাউকেই মাঝখানে না রেখে একদম সরাসরি আর নিরাপদে টাকা পাঠানোর কোনো উপায় কি আছে? শুনতে প্রায় অসম্ভব মনে হলেও ঠিক এই ধারণাটা থেকেই কিন্তু বিটকয়েনের জন্ম। তো এই বিশাল আর জটিল বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। চলুন তাহলে এক এক করে এগোনো যাক আর দেখা যাক এই রহস্যটা আসলে কি। ওকে, তাহলে আমাদের প্রথম ভাগ, এক নতুন আর্থিক বিপ্লব। বিপ্লব শব্দটা কিন্তু বেশ ভারী। একে কেন বিপ্লব বলা হচ্ছে? কি এমন আছে এতে যা সব কিছু বদলে দিতে পারে? একদম সহজ করে বললে বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল টাকা, কিন্তু আসল ব্যাপারটা হলো এর সবচেয়ে বড় পরিচয় হলো এটা বিকেন্দ্রীভূত। মানেটা কি? মানে হলো কোনো একটা ব্যাংক বা কোনো দেশের সরকার কেউই এটাকে কন্ট্রোল করে না। এটা চলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজার হাজার কম্পিউটারের একটা নেটওয়ার্কের জোরে, আর এ কারণেই এটাকে কেউ ইচ্ছে মতো আটকাতে বা নিয়ন্ত্রণ করতে পারে না। এর একটা খুব চালু নাম আছে, ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সোনা। কেন বলা হয় বলুন তো? ভাবুন তো একবার, সোনার মালিককে? কেউ না। ঠিক সেভাবেই বিটকয়েনেরও কোনো কেন্দ্রীয় মালিক নেই। আর সোনার মতোই এর সাপ্লাইও কিন্তু লিমিটেড, চাইলেই বানানো যায় না। ঠিক যেমন খনি থেকে অনেক কষ্ট করে সোনা তুলতে হয়, বিটকয়েনও তৈরি হয় একটা খুব জটিল প্রসেসের মাধ্যমে। আর এটাই একে এতটা দুর্লভ আর মূল্যবান করে তুলেছে। আর এই যে লিমিটেড সাপ্লাইয়ের কথা বললাম, এটা কিন্তু একেবারে খাতা কলমে ফিক্সড। কত? মাত্র 21 মিলিয়ন। ইতিহাসে মোট 21 মিলিয়ন বিটকয়েনই তৈরি হবে, এর একটাও বেশি না। সাধারণ টাকার মতো চাইলেই তো আর ছাপানো যায় না, তাই না? আর ঠিক এই কারণে এটাকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা দারুণ সুরক্ষা বলে মনে করা হয়। চলে আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, অদৃশ্য ডিজিটাল খাতা। এখন একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে যদি কোনো ব্যাংক বা সেন্ট্রাল অথরিটি নাই থাকে, তাহলে এত এত লেনদেনের নিখুঁত হিসাবটা রাখে কে? কিভাবে রাখা হয়? এই সমস্যারই সমাধান হলো ব্লকচেইন টেকনোলজি। ব্যাপারটাকে অনেকটা একটা পাবলিক ডিজিটাল খাতার মতো করে ভাবা যায়। মানে এমন একটা খাতা যা সবার জন্য খোলা, যে কেউ দেখতে পারে। আর এর সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো, একবার কোনো লেনদেন এই খাতায় লেখা হয়ে গেলে সেটাকে আর কোনোদিন বদলানো বা ডিলিট করা যায় না। আর এ কারণেই এটা এতটা সিকিউর। তাহলে একটা লেনদেন ঠিক কিভাবে হয়? ধরুন একটা লেনদেন শুরু হলো, সেটা সাথে সাথে পুরো নেটওয়ার্কে জানিয়ে দেওয়া হয়। এরপর মাইনার বলে যাদেরকে আমরা চিনি, তাদের শক্তিশালী কম্পিউটারগুলো সেই লেনদেনটাকে ভেরিফাই বা যাচাই করে। যাচাই শেষ হলে লেনদেনটা একটা ব্লকের মধ্যে ঢুকে যায়, আর সেই নতুন ব্লকটা আগের ব্লকের সাথে জুড়ে গিয়ে একটা চেন তৈরি করে। ব্যাস, কাজ শেষ। এখন এটা পার্মানেন্ট। এই পুরো প্রসেসটা নিশ্চিত করে যে প্রত্যেকটা লেনদেন যেন একদম পাকাপোক্ত আর নিরাপদ থাকে। এবার আসি 3 নম্বর পয়েন্টে, আপনার চাবি, আপনার সম্পদ। কিন্তু এই যে ডিজিটাল অ্যাসেট, এটার মালিকানা প্রমাণ হবে কিভাবে? কিভাবে এটা ব্যবহার করা যাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ডিজিটাল কি বা চাবির মধ্যে। একটা মজার ব্যাপার হলো, বিটকয়েন ওয়ালেট কিন্তু আসলে কয়েনগুলো স্টোর করে না। ওয়ালেটে যা থাকে তা হলো ডিজিটাল চাবি। একটা হলো পাবলিক কি, এটাকে অনেকটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো ভাবতে পারেন, যেটা অন্যকে দেয়া যায়। আরেকটা হলো প্রাইভেট কি, এটা হলো আসল জিনিস, অনেকটা গোপন পাসওয়ার্ডের মতো। এটা কখনো কাউকে বলা যাবে না। এই প্রাইভেট কিটাই প্রমাণ করে যে বিটকয়েনগুলোর মালিক কে, এবং এটাই সেগুলো খরচ করার ক্ষমতা দেয়। ওয়ালেটও আবার মূলত 2 রকমের হয়। হট ওয়ালেট হলো যেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। এগুলো ব্যবহার করা খুব সুবিধাজনক, কিন্তু একটু ঝুঁকিও বেশি। আর কোল্ড ওয়ালেট হলো যেগুলো অফলাইন থাকে। লম্বা সময়ের জন্য বিটকয়েন জমিয়ে রাখতে চাইলে এটাই সবচেয়ে নিরাপদ উপায়। মানে এখানে সুবিধা আর নিরাপত্তার মধ্যে একটা ব্যালেন্স করার ব্যাপার আছে। ওকে, আমাদের 4 নম্বর অধ্যায়, নেটওয়ার্কের চালিকা শক্তি। চলুন এবার একটু বিটকয়েনের ইঞ্জিন রুমে ঢু মারা যাক। মানে সেই জায়গায় যেখানে পুরো নেটওয়ার্কটাকে সুরক্ষিত রাখা হয় আর নতুন কয়েনও তৈরি হয়। এই পুরো প্রসেসটার নাম হলো মাইনিং। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মাইনাররা কি করে? তারা তাদের অসংখ্য শক্তিশালী কম্পিউটার ব্যবহার করেই খুব জটিল সব অঙ্কের সমাধান করে। আর এই কাজটা করার মাধ্যমেই তারা লেনদেনগুলো যাচাই করে, সেগুলোকে ব্লকচেনে যোগ করে, আর পুরো নেটওয়ার্কটাকে সচল আর সুরক্ষিত রাখে। এক কথায় এটাই সিস্টেমের মেরুদণ্ড। এখন প্রশ্ন হলো, এত খাটনি করে এই কাজটা তারা কেন করবে? কারণ যারা এই জটিল অঙ্কটা সমাধান করতে পারে, তারা পুরস্কার হিসেবে একদম নতুন তৈরি হওয়া বিটকয়েন পায়।
এটাকে ব্লক রিওয়ার্ড বলা হয়। আর এই পুরস্কারের লোভেই সারা পৃথিবীর মানুষ তাদের কম্পিউটারের শক্তি এই নেটওয়ার্কে লাগায়। আর যত বেশি মানুষ যোগ দেয়, নেটওয়ার্কটাও তত বেশি শক্তিশালী আর নিরাপদ হয়ে ওঠে। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে, যদি এর কন্ট্রোল কারো হাতেই না থাকে তাহলে তো যে কেউ এখানে জালিয়াতি করার চেষ্টা করতে পারে, তাই না? তো সেটা আটকায় কে? কিভাবে এটা এতটাও নিরাপদ থাকে? এর সিকিউরিটির পেছনে আসলে 3টে বড় কারণ আছে। প্রথমত ক্রিপ্টোগ্রাফি, মানে খুব অ্যাডভান্সড ম্যাথ ব্যবহার করে প্রত্যেকটা লেনদেনকে এনক্রিপ্ট করে দেওয়া হয়। দ্বিতীয়ত, এটা ডিসেন্ট্রালাইজড, মানে কোনো একটা সেন্ট্রাল সার্ভার নেই যে সেটাকে হ্যাক করলেই কাজ হয়ে যাবে। ডেটাগুলো হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে হ্যাক করতে হলে কোনো হ্যাকারকে নেটওয়ার্কের অর্ধেকেরও বেশি, মানে 51% কম্পিউটিং পাওয়ার নিজের কন্ট্রোলে আনতে হবে, যেটা বাস্তবে প্রায় অসম্ভব একটা ব্যাপার। সবশেষে আমাদের পঞ্চম ভাগ, শুধু মুদ্রা নয়, ভবিষ্যৎ। এতক্ষণ তো আমরা এর মেকানিজমটা বুঝলাম, কিন্তু এর আসল পোটেনশিয়ালটা কোথায়? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। বিটকয়েনকে শুধু একটা ডিজিটাল কারেন্সি ভাবলে কিন্তু ভুল হবে। এর পেছনে যে ব্লকচেন টেকনোলজিটা, ওটা আসলে একটা প্ল্যাটফর্মের মতো, যার উপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন সব ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। যেমন ধরুন স্মার্ট কন্ট্রাক্ট, মানে এমন চুক্তি যা নিজে নিজেই কার্যকর হয়ে যায়, অথবা একদম নতুন ধরনের পেমেন্ট সিস্টেম। আর এই অসম্ভব সম্ভাবনার জন্যই অনেকে একে একটা দারুণ নাম দিয়েছে, দি ইন্টারনেট অফ মানি। ভাবুন তো, ইন্টারনেট যেমন তথ্যের আদান প্রদানকে সবার জন্য সহজ আর ফ্রি করে দিয়েছে, ব্লকচেনও হয়তো একদিন টাকার লেনদেনকে ঠিক ততটাই সহজ আর গ্লোবাল করে তুলবে। তো পুরো আলোচনাটা থেকে যদি কয়েকটা মূল কথা মনে রাখতে হয়, তাহলে সেগুলো কি হবে? 1. বিটকয়েন হলো ডিসেন্ট্রালাইজড ডিজিটাল টাকা। 2. এর সিকিউরিটি আর স্বচ্ছতা আসে ব্লকচেন থেকে। 3. মাইনিং পুরো নেটওয়ার্কটাকে চালু রাখে আর নতুন কয়েন তৈরি করে। আর সবশেষে নিজের প্রাইভেট কি সুরক্ষিত রাখাটা সবচেয়ে জরুরি, কারণ ওটাই মালিকানার আসল প্রমাণ। অবশ্যই এর সামনে অনেক চ্যালেঞ্জও আছে, যেমন আইনি কাঠামো বা এটাতে যে পরিমাণ শক্তি খরচ হয় সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু সব কিছুর পরে বিটকয়েন একটা খুব বড় প্রশ্ন আমাদের সবার সামনে এনে দাঁড় করিয়েছে। আমরা কি সত্যিই অর্থের ইতিহাসের একটা নতুন অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে আছি? এই টেকনোলজিটা আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে, এর উত্তরটা হয়তো শুধু সময় দিতে পারবে।